আচ্ছা দেখো, তাহলে আমরা মোটামুটিভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে গাণিতিক রূপটা ছিল সেটা কিন্তু আমরা সহজেই বের করলাম। ঠিক আছে, এবার আমরা জানবো যে এই প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ পরীক্ষাতে একটা খুব আসে যে একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি 1/কেলভিন, এটা কি এসআই পদ্ধতিতে, ওকে। সিজিএস পদ্ধতি 1/ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। ফারেনহাইট স্কেলে 1/ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক 1/কেলভিন, সিজিএস পদ্ধতি 1/ডিগ্রি সেলসিয়াস, 1/ফারেনহাইট। এটাকে আবার বলা হয় 1/কেলভিন, মানে অনেক সময় অপশনে দেখা থাকে কে ইনভার্স, মনে করো সূচকের নিয়ম, নিচে থাকলে কে মাইনাস, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, এখানে -1 থাকে, ঠিক আছে উপরে, এটা কিন্তু এমসিকিউতে থাকে, তার এককটা, ঠিক আছে বুঝলাম। এবার আমরা জানবো এই আলফা, বিটা এবং গামা এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসে, দেখো কিভাবে আসে। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, ওকে। চলো নেক্সট, এই আলফা বিটা গামার একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক থেকে খুব সুন্দর কোশ্চেন আসে, দেখো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাই তো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β/2 আর γ/3। এইটা হচ্ছে তিনটে প্রসারণের সম্পর্ক, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্ট প্লিজ নোট দিস, আলফা সমান β/2 γ/3, ঠিক আছে। আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা মানে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে অনেকেই প্রশ্ন করবে যে স্যার এটা কিভাবে হলো, অত কিভাবে হলো ওটা জানার দরকার নাই, ওকে। মনে রাখবো আমরা আলফা মানে দৈর্ঘ্য, আর বিটা মানে যদি ক্ষেত্রফল হয় তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে 2টা আলফা মানে β/2, ওকে। গামা মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 3বার গুণ করতে হয়েছে, তাহলে γ/3। এইটুকু জাস্ট মনে রাখবো, এটা নিয়ম নয় কিন্তু মনে রাখার জন্য বললাম, ওকে। এবারে কোশ্চেন যেটা আছে বলবে, মানে এই তিনটার মধ্যে সম্পর্ক, কিন্তু কোশ্চেনে হয়তো একটা অনেকবার কোশ্চেন এসছে এরকম, যে বলা হলো যে কোনো পরিবাহীর মধ্যে বা কোনো কঠিন পদার্থের মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত নির্ণয় করো। তাহলে তখন কি করব, আলফা সমান γ/3, ওকে, ইমপ্লাইজ দ্যাট আলফা বাই গামা ইজ ইকাল টু 1/3। এটা এখান থেকে দেখো আমরা ভেদ করেছিলাম, যদি এখানে সমান কে ধরে নিই তাহলে অ্যাকচুয়ালি এই তিনটার অনুপাতটা কি হবে, হ্যাঁ, আলফা সমান 1k, তাই তো, বিটা সমান 2k আর গামা সমান 3k, ওকে। অনুপাতটা 1:2:3, ঠিক আছে, বেশ, এইটুকু আমরা মনে রাখবো। আর এই সংক্রান্ত কিছু অঙ্ক আছে, আমি তোমাদের একটু দেখে নিচ্ছি, অনুশীলনীটা দেখছি, দেখো অনুশীলনীতে দেখা যাক থাকে কি না, মনে তো হচ্ছে নাই, তবে একটা কোশ্চেন থাকে। কোশ্চেন এখানে নাই, তবে ঠিক আছে, পরে দেখা যাবে, ওকে। এবার একটা কোশ্চেন আসে, এরকম আসে কোশ্চেন, যে ধরো তোমাকে বললো লোহার আলফা সমান, লোহার আলফা সমান 12 × 10⁻⁶
পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বলতে কি বোঝো? এটা বলতে বোঝায় কি, দেখো আমরা যে কোনো জিনিস আমরা জানি কি এটা কঠিন পদার্থ, মানে এটা ধরে নেব এবার লোহা। এই লোহার তাপমাত্রাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হলে বা করলে যে প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কতটা, এইটা বৃদ্ধি পাবে। তাহলে কোনো একটি লোহাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কত দৈর্ঘ্য প্রসারণ হবে, 12 × 10⁻⁶। এটা যদি ক্ষেত্র বলে তখন ক্ষেত্র প্রসারণ গণনা হবে, যখন আয়তন বলবে তখন আয়তন প্রসারিত হবে। ওকে, তো ভয় পেয়ে লাভ নাই। ভৌত বিজ্ঞান তোমরা পড়াশোনা করছো, মাধ্যমিক দেবে সবাই, আশা করছি সকলেই পড়াশোনা করো এবং জানো। দেখবা অনেক কোশ্চেন থাকবে যেগুলো মোটামুটি তোমরা সবাই প্রত্যেকে জানো, কিন্তু কোশ্চেন বুঝতে পারো না, এটা একটা সমস্যা। কাজেই মন দিয়ে আগে ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা জানতে হবে, ঠিক আছে? কোশ্চেনটাকে বুঝতে হবে। তাহলে এর সাথে সাথে আমরা তাপীয় প্রসারণ সংক্রান্ত ক্লাস পার্ট 1, এই পার্ট 1 ক্লাসটা আমি শেষ করলাম। ওকে, তো পার্ট 1-এর ওখানে যেহেতু আপলোড দেওয়া হয়নি তার জন্য আমি এখানে আপলোড দিলাম। ওকে, এই ভিডিওটা। তো দেখো এবার যেটা বলেছিলাম 3টা ভাগে ভাগ করতে বলেছিলাম, মনে আছে সবার? একটা কি বলেছিলাম যে প্রসারণ সংক্রান্ত, অর্থাৎ এটা কমপ্লিট হলো, ঠিক আছে, এটা কমপ্লিট। এবার আমরা সঞ্চালনটা শিখব, তারপরে লাস্টে ওই পরিবাহিতা পরিবহন টাইপের জিনিসগুলো, রাশিমালাগুলো আমরা জানবো। ওকে, পার্ট এই অধ্যায়ের 3টে পার্ট হবে। একটা পার্ট 1 অলরেডি আপলোডেড, পার্ট 2 আমি এই যে এখন ভিডিও করছি চলছে, এবার পার্ট 3 পরিবাহিতা, ঠিক আছে? তাহলে কমপ্লিট হয়ে যাবে, মাধ্যমিকের জন্য একেবারে কমপ্লিট। তো তাপ সঞ্চালন কাকে বলে? যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাকে বলা হয় তাপ সঞ্চালন পদ্ধতি। যা তেরি, ওর কি হাত আছে নাকি তাপের, না পা আছে? কিছুই নেই, তাহলে তাপ সঞ্চালিত হয় কিভাবে? হ্যাঁ, তাপ কিন্তু একটা শক্তি। এই তাপ সঞ্চালিত হয় 3 রকম পদ্ধতিতে। একটাকে বলা হয় পরিবহন, কি বলা হয়? পরিবহন। 2 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিচলন, আর 3 নম্বর পদ্ধতিকে বলা হয় বিকিরণ। তাহলে কি বললাম? 1 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিবহন, 2 নম্বর পদ্ধতিকে বলা হয় পরিচলন, 3 নম্বর পদ্ধতিকে বলা হয় বিকিরণ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কিন্তু সহজ বিষয়, ঠিক আছে? এই 3টে বিষয় বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, সুপরিবাহী, কুপরিবাহী আর সুপরিবাহী একদম ইজি ব্যাপার, এই জন্য বলে নিই। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বা যে সমস্ত বস্তুগুলোর মধ্য দিয়ে যদি তাপ পরিবাহিত হয়, তাপ ও তড়িতের সুপরিবাহী, তাই না বলা না? তাহলে যারা তাপ পরিবাহিত হবে তাকে বলে সুপরিবাহী, আর যারা তাপ পরিবাহিত হবে না তাদের বলে কি কুপরিবাহী। এটা সিম্পল ব্যাপার, এটা সিম্পলই ছিল, ঠিক আছে? কিছু পদার্থ আছে যারা তাপ পরিবহন করে, আছে কিছু পদার্থ আছে যারা করে না, যেমন কাঁচ তাপ পরিবহন করে না। ওকে, দেখো পরিবহন কাকে বলে, পরিচলন কাকে বলে, বিকিরণ কাকে বলে। আমি যেটা প্রথমে তোমাদের বলবো এইটুকু বলে দেবো আগে, বিকিরণটা। অনেক স্যারেরা দেখবে যে প্রথম দ্বিতীয় বলে, বিকিরণটা আগে বলি। হ্যাঁ, বিকিরণটা পরীক্ষাতে খুব আসে। এখানে সিম্পল ডাইরেক্ট, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ শূন্য মাধ্যম, দ্যাট ইজ এমটি, শূন্য মাধ্যম। তোমরা বলো তো শূন্য মাধ্যমে কি পরিবাহিত হয়? অনেকে জানো না, তাই তো? হ্যাঁ, শূন্য মাধ্যমে দেখো, শূন্য মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, তাহলে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপটা আসে? আলোর সাথে সাথে তাপ আসে, তাই না? তাহলে আলো আসে, কিন্তু আলোর সাথে সাথে তাপ পরিবহন হয়। তাহলে বিকিরণ পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে সূর্য থেকে তাপ আসে। ওকে, মনে থাকবে। এছাড়াও এমনি যদি ঘরের উষ্ণতায় করি, তাহলে এখানে কিন্তু বলা উদাহরণটা ঠিক হবে না, যদিও এটা মোমবাতি যদি জ্বালানো যায় তাহলে তাপ যায়, আলোর সাথে সাথে তাপ যায়,
কিন্তু এটা যেহেতু আমাদের এখানে বায়ু মাধ্যম আছে, মিডিয়াম আছে, আমি বললাম যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যম। তো যদি ভেবে নিই যে পুরো স্তব্ধ, হ্যাঁ, তবু তবু যদি যাই তাহলে সেটাকে বলা হবে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে একত্রে হবে। তো এক্ষেত্রে শুধুমাত্র সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসে যে পদ্ধতি, তাকে বলা হয় বিকিরণ। ওকে, নেক্সট, পরিচলন আর পরিবহন। প্রথম কথা হচ্ছে একটু পার্থক্য আছে। দেখো, এখানেও মিডিয়ামের প্রয়োজন হয়, অর্থাৎ এখানে মাধ্যমের দরকার, এখানেও মাধ্যমের দরকার। ওকে, দুইটা পদ্ধতিতেই মাধ্যমের দরকার। যা, তাহলে স্যার কি, এখানে মাধ্যমের দরকার নেই বুঝলাম, এখানেও মাধ্যমের দরকার, এখানে মাধ্যমের দরকার, ঠিক আছে। কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে যে এখানে অণু, যে পদার্থের মধ্যে যে অণু, তার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, আর এখানে অণু পরিবর্তন ঘটবে। এটাই তার পার্থক্য, একদম সিম্পলভাবে বুঝো। তাহলে যে তাপ সঞ্চালন পদ্ধতি, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমে প্রবাহিত হলেও, মাধ্যমের দ্বারা প্রবাহিত হলেও অণুর পরিবর্তন ছাড়াই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তাপ যেতে পারে, তখন সেটাকে বলা হয় পরিবহন। আর এখানে কি বলবো, যে তাপ সঞ্চালন পদ্ধতিতে অণু পরিবর্তনশীল হয়ে বা অণুদের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তাপ যেতে পারে, তাকে বলা হয় পরিচলন। পরিবহন আর পরিচলন, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো, বিকিরণ, পরিবহন, পরিচলন, এগুলো কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে। আচ্ছা, একটা ধাতব দণ্ডের এক প্রান্ত হাত ধরে অপর প্রান্তে একটি জ্বলন্ত উনুনের মধ্যে রাখলে কিছুক্ষণ পরে হাত গরম লাগবে। এই ধাতব দণ্ডটা উনুনের তাপদণ্ডের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে হাতে পৌঁছেছে, তাই হাতে গরম লেগেছে। তাপ সঞ্চালনের পদ্ধতিকে বলা হয় পরিবহন, ঠিক আছে। তাহলে অণুর মাধ্যমে ছাড়াই। আচ্ছা চলো, ওখানে এর আগে যেটা বলেছিলাম, সেখানে আমি শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো। এই তরল, এবার আমরা পড়ব তরল মাধ্যমে আর গ্যাসীয় মাধ্যমে। আমরা কি জানি যে টোটাল পদার্থের অবস্থা কয়টা? পদার্থের অবস্থা হচ্ছে তিনটে অবস্থা, তাই তো, তিনটে অবস্থা, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়, সিম্পল জিনিস। তা আমরা কঠিন পদার্থটা আগে বুঝে নিয়েছি, তারপরে ওই পরিবহনটা বুঝে নিলাম, কেন? এটা সহজ ছিল তার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখন জানবো যে তরলের মধ্য দিয়ে যদি আমরা তাপ পাঠাই তাহলে বিষয়টা কি হবে। তরলের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ যেমন 3 রকম ভাবে ঘটছিল, তরল পদার্থের প্রসারণ হবে 2 রকম ভাবে। একটাকে বলা হবে আপাত প্রসারণ, আপাত প্রসারণ, আর একটাকে বলা হবে প্রকৃত প্রসারণ। তাহলে তরলের 2টা প্রসারণ ঘটে, একটাকে বলা হয় আপাত প্রসারণ, আর একটাকে বলা হয় কি প্রকৃত প্রসারণ। মনে থাকবে, একটা আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। আচ্ছা দেখো, আপাত প্রসারণ কাকে বলে? বলছে কোন একটা উনুন, ধরো এখানে একটা উনুন জ্বলছে, ঠিক আছে, উনুন, এই পাত্রে কি আছে? চা করতে দিয়েছে, চা টি, ওকে। এবার দেখো, যদি আমরা তাপ প্রয়োগ করি, হিট প্রয়োগ করি, উনুন দিই, তাহলে কি মনে হয়? দেখবা চাটা কিন্তু কিছুক্ষণ পরে উতলে যায়, তাই না? উতলে যায় না? উতলে গিয়ে কি হয়, যদি আঁচ না কমাই তাহলে কিন্তু উতলে পড়ে যায় নিচে। তাহলে কি মনে হয়, আমি জল দিয়েছিলাম এতটা, কিন্তু উতলে গেল না? তাহলে বেশি হয়ে গেল, দেখবা উতলে যায় কিন্তু বেশি হয়ে যায়, মানে মনে হয় উতলে গেল কিন্তু বেশি হলো। কিন্তু চা যখন ছাঁকলাম, চা যখন আমরা রেডি করলাম, তখন দেখবো যতটা জল আছে তার থেকে কমে গেছে, বা ততটাই আছে, তাই তো। আসলে কি এই উতলে যাওয়াটা কি আসলে তরলের প্রসারিত হলো? না, সাময়িকভাবে প্রসারিত হলো বলে মনে হলো,
সাময়িকভাবে তরলটা প্রসারিত হলে হলো বলে কিন্তু মনে হলো। ঠিক আছে, তো এই বিষয়টাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে কি বললাম, শুধুমাত্র বলছে যে পদ্ধতিতে কোনো তরল পদার্থের মধ্য দিয়ে তাপ যদি প্রয়োগ করা হয় তাহলে তরল পদার্থটির কি মনে হয় যে সে প্রসারিত হয়েছে, বা আপাতভাবে মনে হয় যে প্রসারিত হয়েছে তরল পদার্থটি, তখন সেটাকে বলা হবে আপাত প্রসারণ। তখন সেটাকে কি বলা হবে? আপাত প্রসারণ। ঠিক আছে, এবার আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? সেম জিনিস, একটু কি লাগাতে হবে মনে করো, এর আগে যেমন লাগিয়েছিলাম। কোন একটি তরল পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে যে আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। কোন একটি তরল পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ বা বৃদ্ধি করলে যে প্রসারণ ঘটে তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক। এরপর আমরা বলবো প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ, আচ্ছা, এই আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করা হয় গামা। আপাত প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করা হয় গামা এ দিয়ে, এ মানে অ্যাজাম্পশন, আপাত প্রসারণ গুণাঙ্ক এ গামা এ। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক চিহ্নিত করা হয় গামা আর। আচ্ছা, প্রকৃত প্রসারণটা আগে বুঝে নিই, আমরা এটা বুঝে নিই আগে। বলছে সেম, দেখো সেম জিনিস, বলছে কোন এমন কিছু জিনিস বা এমন কিছু পদার্থ আছে যেখানে কি ঘটবে, এই তরলটা প্রসারিত হওয়ার সাথে সাথে পাত্রটাও প্রসারিত হবে। তরল প্রসারিত হওয়ার সাথে সাথে পাত্রটাও প্রসারিত হবে অরিজিনালি, সেটাকে বলে প্রকৃত প্রসারণ। বলছে তরল কোনো একটা মানে যে পদ্ধতিতে বা যে জিনিস যে প্রয়োগ করলে তরলের মধ্যে যদি তাপ প্রয়োগ করলে তরলের সাথে সাথে পাত্র প্রসারিত হয় তখন সেটাকে বলা হবে প্রকৃত প্রসারণ। আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করা হয় যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটবে তাকে বলা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটা কখন সম্ভব? তাহলে এই থিওরির একটা আছে, দেখো তাহলে মনে থাকবে। এই প্রকৃত প্রসারণ মানে গামা আর সমান, তাহলে দেখো আপাত প্রসারণ তো ঘটবেই, মানে তরলের প্রসারণ ঘটবেই, প্লাস পাত্রের প্রসারণ, পাত্র মানে গামা জি। তাহলে এটা একটা সূত্র যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাকে এখান থেকে কিছু মনে রাখতে হবে না। তরলের কয় রকম প্রসারণ হয়? 2 রকম, আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্কটি কি? এটা হচ্ছে তার সম্পর্ক, রিলেশন বিটুইন প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ। ওকে, ঠিক আছে। এরপরে গ্যাসীয় পদার্থ। আচ্ছা, তোমরা মনে করো তো, আচ্ছা গ্যাসীয় পদার্থ কি কোনো আকার বা আকৃতি আছে? তরল পদার্থের যেমন নাই তেমন এটা কি স্ক্রিনশট হলো? দেখো, ঠিক আছে। এবার আমরা পড়ব যে গ্যাসীয় প্রসারণ, এটা সহজ একদম। আচ্ছা মনে করো তো কোনো আচ্ছা যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, এটা আমরা জেনেছিলাম না? আবার চার্লসের সূত্র আমরা পড়েছিলাম, আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম। মনে করো যে শুধুমাত্র গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটবে। তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে গ্যাসের প্রসারণ কি ঘটবে? শুধু আয়তন প্রসারণ ঘটবে। তাহলে গ্যাসের কি ঘটে? শুধু আয়তন প্রসারণ ঘটে। এইটুকু আমাকে মনে রাখতে হবে। তাহলে এর বাইরে আর কিছু মনে রাখতে সেরকম হবে না।
হ্যাঁ, গ্যাসের প্রসারণটা গ্যাসের প্রসারণ গুণাঙ্কের এককও সেই 1/কেলভিন মানে কেলভিন ইনভার্স, তারপর 1/ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে, 1/ফারেনহাইট মানে ফারেনহাইট ইনভার্স। এটা হচ্ছে সব প্রসারণ গুণাঙ্কের কিন্তু একক। এবার শোনো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, বিষয়টা কি, গ্যাসের প্রসারণ কি। আচ্ছা, তোমরা লক্ষ্য করবে যে গ্রীষ্মকালে প্রখর রোদে দাঁড়িয়ে থাকা সাইকেলের টায়ার অনেক সময় ফেটে যায়। তাহলে দেখবা যে গরমের সময় যখন আমরা সাইকেল রাখি তখন কিন্তু পড়তে যাই, তখন দুপুরবেলা একেবারে যখন সূর্যের আলো পড়ে তাপীয় প্রসারণের কারণেই কিন্তু টিউবটা বাস্ট হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ ঘটে তাপ প্রয়োগ করলে। স্বাভাবিক মাত্রার তুলনায় গ্রীষ্মকালে তাপমাত্রা একটু বেশি থাকে, এর ফলে গাড়ির টায়ার উত্তপ্ত হয়ে ওঠে এবং টায়ারের ভিতরে অবস্থিত বায়ু এই তাপ গ্রহণ করে প্রসারিত হয়। এখন গাড়ির টায়ার যদি সম্পূর্ণ বায়ুপূর্ণ থাকে তাহলে সেটি আর প্রসারিত হতে না পেরে প্রবল চাপ প্রয়োগে বাইরে বেরিয়ে আসতে চায়। একটি বেলুন ফুলিয়ে জ্বলন্ত উনুনের একটু উপরে ধরলে বেলুনটি একই কারণে ফেটে যায়। তাহলে বুঝতে পারলাম যে একটা বেলুন কিংবা টায়ারের টিউব যে ফেটে যায় এটার মূল কারণ হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ। এবার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে। একই জিনিস, যদি কোনো গ্যাসের উষ্ণতা 0°C ছিল, ধরো সেখান থেকে বাড়িয়ে নিয়ে গেছে 1°C, তাহলে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাহলে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হবে তাকে বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাকে বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এক্ষেত্রে চার্লসের সূত্র কি ছিল? VT সমান V0 × 1 + T/273। এটা কিন্তু অলরেডি চার্লসের সূত্র আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি অলরেডি। দেখো, টেম্পারেচার 1 ডিগ্রি যদি এখানে হয়ে যায় তাহলে 1/1 + 273 হয়ে যাবে। এখানে কিন্তু আয়তনটা বেড়ে যাবে। আয়তন যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই টিউবটা যেমনভাবে বাস্ট হলো সেভাবে বাস্ট হবে। তাহলে আমরা বুঝে গেলাম কঠিন পদার্থের প্রসারণ বুঝেছি পার্ট 1-এ। পার্ট 2 আমরা কি বুঝলাম যে তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ কিভাবে হয়, এটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে, আর বেশি মনে রাখবো না। আর আরেকটা জিনিস, যদি এখান থেকে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা চিহ্নিত করা হয়, তখন আমরা বলবো গামা পি, গামা প্রেসার, তাই তো, এটাকে বলা হয় গামা পি, ঠিক আছে, বেশ।